সবাইকে আমাদের স্কুল সাউথ চ্যানেলে স্বাগতম। আজকে আমরা পড়ে শোনাবো বেগম রোকেয়ার লেখা বিখ্যাত প্রবন্ধ নিরীহ বাঙালি। আমরা দুর্বল নিরীহ বাঙালি। এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ হয়। আহা, এই মিষ্টিমধুর রসগোল্লার রসে ভেজে বাঙালি কোন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলেন? ফুলের সৌন্দর্য, চাঁদের জ্যোৎস্না, মধুর মৌমাছি, ফুলের সৌরভ, ঘুমের নীরবতা, পাহাড়ের অচলতা, মাখনের কোমলতা, পানির তরলতা, এক কথায় বিশ্বজগতের সমস্ত সৌন্দর্য এবং স্নিগ্ধতা নিয়ে বাঙালি গঠিত হয়েছে। আমাদের নামটি শুনতে যেমন মধুর, তেমনি আমাদের সমস্ত কাজকর্ম সহজ এবং সরল। আমরা দেখতে যেন কবিতার মতো। যদি পুরো ভারতবর্ষটাকে একটা বিল্ডিং মনে করা যায়, তাহলে বাংলাদেশ হবে তার বৈঠকখানা বা ড্রয়িং রুম, আর বাঙালি হবে সেই ড্রয়িং রুমের সাজসজ্জা বা ডেকোরেশন। যদি আমরা ভারতবর্ষকে একটা বড় একটা লেক মনে করি, তাহলে বাঙালি হবে সেই লেকে ভেসে থাকা পদ্মফুল। যদি ভারতবর্ষকে আমরা একটা উপন্যাস মনে করি, তাহলে বাঙালি হবে সেই উপন্যাসের নায়িকা। ভারতের পুরুষ সমাজে বাঙালি হলো পুরুষিকা। এইখানে পুরুষিকা বলতে লেখক পুরুষত্বের অভাব বা সহজ ভাষা যেটাকে আমরা কাপুরুষতা বলি সেটাকে বুঝিয়েছেন সম্ভবত। অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মধ্যে বাঙালি পুরুষেরা অন্যদের তুলনায় ভীতু ও অকর্মণ্য বা কোনো কাজের না। অতএব আমরা হলাম মূর্তিমান কাব্য, কাব্য মানে কবিতা। অতএব আমরা হলাম আসলেই কবিতার মতো। আমাদের খাবারগুলো দেখেন, পুঁই শাকের ডাঁটা, সজিনা আর পুঁটি মাছের ঝোল, দারুণ মজা। মিষ্টি খাবারগুলো দেখেন, ঘি, দুধ, দই, ছানা, মাখন, ক্ষীর, সর, সন্দেশ, সবই মিষ্টি মধুর। অতএব আমাদের খাদ্য সামগ্রী 3 রকম গুণ বিশিষ্ট: সরস, সুস্বাদু আর মধুর। খাদ্যের যেমন গুণ, শরীরের পুষ্টিও তো তেমনি হবে। তাই তো দেখি সজনেতে যেমন বীজ থাকে প্রচুর, আমাদের শরীরেও ভুঁড়িটা ঠিক তেমনি বিশাল। তেমনি বিশাল। এখন বীচির সাথে ভুঁড়ির কি সম্পর্ক তা আমি জানি না, বেগম রোকেয়া বেঁচে থাকলে জিজ্ঞেস করে দেখতাম। নবনী বা মাখনের মতো কোমলতা বেশি, তাই আমাদের স্বভাবের মধ্যে ভীরুতা বেশি। এই কথার সাথে যদিও এখন আর কেউ একমত হবেন না, তবে তিনি যখন এই লেখাটা লিখেছিলেন তখন পর্যন্ত আমরা বাঙালিরা বিশেষ কোনো সাহসের কাজ করি নাই। শারীরিক সৌন্দর্য সম্বন্ধে বেশি বলার প্রয়োজন নাই। আসেন এখন পোশাক পরিচ্ছদের কথা বলি। আমাদের পুরুষদের অঙ্গ যেমন তেলতেলে ননির মতো কোমল, পরনের পোশাকও তেমনি অতি সূক্ষ্ম সিমলার ধুতি আর চাদর। এই পোশাকে বায়ু সঞ্চালনের কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে যদিও আমরা ঠেলায় পড়ে সভ্যতার অনুরোধে কোট শার্ট ব্যবহার করি, কারণ পুরুষ মানুষের সবই সহ্য হয়। কিন্তু আমাদের অর্ধাঙ্গী, হেমাঙ্গী, কৃষ্ণাঙ্গীরা অর্থাৎ আমাদের নারীরা পুরুষদের মতো করে ইংরেজ নারীদের নির্লজ্জ পোশাক অর্থাৎ সেমিজ জ্যাকেট ব্যবহার করেন না। কারণ আমাদের নারীরা খুবই ভালো, ভদ্র, লজ্জাবতী লতিকা, তাই অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি মানে একদম পাতলা কাপড়ের শাড়ি পরেন। বাঙালির সকল বস্তুই সুন্দর, স্বচ্ছ ও সহজলভ্য। বাঙালির গুণের কথা লিখতে হলে অসংখ্য কলম কাগজ আর অক্লান্ত পরিশ্রমী লেখক হতে হবে আমাকে। তবুও সংক্ষেপে 2-4টা গুণের কথা বলি। সম্পদ বাড়ানোর উপায় 2টা: ব্যবসা ও কৃষি। ব্যবসায় আমাদের প্রধান কাজ, কিন্তু তাই বলে আমরা আরব্য উপন্যাসে সিন্দাবাদের মতো বিশাল জাহাজ নিয়ে অনিশ্চিত লাভের আশায় অনন্ত সাগরে ভেসে যেতে চাই না। আমরা ব্যবসাকে সহজ করে নিয়েছি, অর্থাৎ ব্যবসায় যে কঠিন পরিশ্রম সেটা বাদ দিয়েছি। এই জন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই, শুধু বিলাসী জিনিসপত্র আছে, যেমন নানা রকম চুলের তেল ও রোগ বাড়ানোর ঔষধ এবং রাঙা পিতলের অলংকার, নকল হীরার আংটি, বোতাম ইত্যাদি জিনিসপত্র বিক্রি করার জন্য মজুদ রাখা আছে। এইরকম ব্যবসায় শারীরিক পরিশ্রম নাই। আমরা খাঁটি সোনারূপা জহরত রাখি না, কারণ টাকার অভাব। বিশেষ করে আজকাল কোন জিনিসের আবার নকল না হয়। যখন কেউ একটু যত্ন ও পরিশ্রম করে দীর্ঘকেশী তেল প্রস্তুত করেন, অর্থাৎ যে তেল ব্যবহার করলে চুল দীর্ঘ হবে বা লম্বা হবে, অমনি আমরা তার দেখা দেখি হ্রস্বকেশী তেল আবিষ্কার করি, অর্থাৎ যেই তেল ব্যবহার করলে চুল ছোট হবে বা খাটো হবে। যদি কেউ কৃষ্ণকেশী তেল বিক্রি করেন, কৃষ্ণকেশী মানে যে তেল ব্যবহার করলে চুল কালো হবে, তবে আমরা শুভ্রকেশী বের করি, অর্থাৎ যাতে করে চুল সাদা হয়ে যায়। কুন্তলিনের সঙ্গে কেশলিন বিক্রি হয়। কুন্তলিন আর কেশলিন হলো বেগম রোকেয়ার সময় বিক্রি হওয়া বাজারে 2টা তেলের নাম। বাজারে যেমন মস্তিষ্ক স্নিগ্ধকারী বা মাথা ঠান্ডা রাখার ঔষধ আছে, মস্তিষ্ক উষ্ণকারী বা মাথা গরম করারও জিনিস আছে। এক কথায় বলি, যত রকমের নকল ও অকর্মা জিনিসপত্র হতে পারে তার সবই আছে বাঙালির দোকানে। আমরা ধান চালের ব্যবসা করি না, কারণ তাতে পরিশ্রম বেশি। আমাদের আসল ব্যবসা হলো পাশ বিক্রি করা, আর এই পাশ যে বিক্রি করে তার নাম বর, এবং কাস্টমারকে বলে শ্বশুর। এক একটি পাশের মূল্য কত জানো? অর্ধেক রাজত্ব আর এক রাজকুমারী। এমএ পাস অমূল্য রত্ন, এটা যেন তেন কাস্টমার কিনতে পারে না। একদম কম করে হলেও এর মূল্য 1 রাজকুমারী এবং সমস্ত রাজত্ব।
আমরা অলস, নরম, কোমল, শ্রম দিতে পারি না। তাই ভেবে দেখলাম শারীরিক পরিশ্রম করে টাকা কামানোর চেয়ে ওল্ড ফুল বা বুড়ো শ্বশুরের সম্পত্তি লুট করা সহজ। এখন কৃষিকাজের কথা বলি। কৃষিকাজের দ্বারা ধান চাল উৎপাদন করা যায়, কিন্তু আমরা ভেবে দেখেছি কৃষিকাজ করার চেয়ে মগজ বা ব্রেইনের কাজ করা সহজ। মানে আমি বলতে চাচ্ছি কঠিন উর্বর মাটি চাষ করে ধান উৎপাদন করার চেয়ে মুখস্থবিদ্যার জোরে টাকা পয়সা উপার্জন করা সহজ, এবং কৃষিকাজে পারদর্শিতা দেখানোর চেয়ে MRSC পাশ করা সহজ। আইন চর্চা করার চেয়ে কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন। অথবা রৌদ্রের সময় ছাতা হাতে কৃষিক্ষেত দেখার জন্য এদিক ওদিক ঘুরে বেড়ানোর চেয়ে পাখার তলে ইজি চেয়ারে বসে পত্রিকায় দুর্ভিক্ষের খবর পড়া সহজ। তাই আমরা ফসল উৎপাদনের চেষ্টা না করে টাকা পয়সা উপার্জনে ব্যস্ত আছি। যেহেতু আমাদের টাকা পয়সার অভাব নাই, সুতরাং আমাদের খাবারের কষ্ট হবে না। দরিদ্র হতভাগা সব খাবারের অভাবে মরে তো মরুক, তাতে আমাদের কি। আমরা আরও অনেক রকম সহজ কাজ করে থাকি, যেমন 1 নম্বর, রাজ্য জয় করার চেয়ে রাজা উপাধি পাওয়া সহজ। ব্রিটিশ সরকারের কাছ থেকে কিছু টাকা পয়সা খরচ করলে রাজা উপাধি পাওয়া তখন বেশ সহজ ছিল। 2, শিল্পের কাজে পারদর্শী হওয়ার চেয়ে BSc DSc পাশ করা সহজ। 3, টাকা পয়সা খরচ করে দেশের কোনো মহৎ কাজ করে বিখ্যাত হওয়ার চেয়ে বরং পয়সা খরচ করে খান বাহাদুর বা রায় বাহাদুর উপাধি কিনে নেওয়া সহজ, ঠিক রাজা উপাধি পাওয়ার মতো। 4, গরিব প্রতিবেশীর শোক দুঃখে ব্যথিত হওয়ার চেয়ে বিদেশি বড়লোকদের মৃত্যুশোকে শোক সভার আয়োজন করা সহজ। 5, দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করার চেয়ে আমেরিকার কাছে ভিক্ষা গ্রহণ করা সহজ। 6, স্বাস্থ্য রক্ষায় যত্নবান হওয়ার চেয়ে স্বাস্থ্য নষ্ট করার পর ঔষধ আর ডাক্তারের হাতে জীবন সমর্পণ করে দেওয়া সহজ। 7, স্বাস্থ্যের উন্নতি করার মাধ্যমে চেহারার প্রফুল্লতা ও সৌন্দর্য বাড়ানোর চেয়ে গালে মুখে কালিডোর, মিল্ক অফ রোজ ও ভিনোলিয়া পাউডার মেখে সুন্দর হওয়ার চেষ্টা করা সহজ। এই কালিডোর, মিল্ক অফ রোজ ও ভিনোলিয়া পাউডার এগুলো ছিল তখনকার সময়ের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন রকমের প্রোডাক্ট। 8, কারো কাছে মার খেয়ে সাথে সাথে নিজের শক্তিতে প্রতিশোধ নেওয়ার চেয়ে মানহানির মামলা করা সহজ। এরকম আরও কত কি। তারপর আমরা যেমন অলস, আমাদের ঘরের বউরাও কম না। কেউ কেউ তাদের স্ত্রীদের নিজ হাতে রান্না করতে অনুরোধ করেন, কিন্তু আমরা যদি রোদের তাপ সহ্য করতে না পারি তাহলে আমাদের স্ত্রীগণ কিভাবে আগুনের তাপ সহ্য করবে। আমাদের শরীর কোমলাঙ্গ হলে তাদের শরীর কোমলাঙ্গী। আমরা পাঠক, তারা পাঠিকা। আমরা লেখক, তারা লেখিকা। অতএব আমরা রান্না করতে না জানলে তারা কেন রান্না করতে যাবে। সুতরাং যে হতভাগা শিক্ষিত নারীদের রান্না করতে বলে তার 3টা শাস্তি হওয়া উচিত, যথা তাকে 1 নম্বর তুষের আগুনে পুড়িয়ে মারো, তারপর 2 নম্বর জবাই করো, শেষে 3 নম্বর তাকে ফাঁসি দাও। আমরা সকলেই কবি। আমাদের কবিতায় সাহসিকতার চেয়ে দুঃখ কষ্ট বেশি। আমাদের এখানে লেখকের চেয়ে লেখিকার সংখ্যা বেশি, তাই কবিতার স্রোতে বিনা কারণে চোখের জল বেশি বয়ে যায়। আমরা কবিতা লিখতে বসলে কোন বিষয়টা বাদ দেই? ভগ্ন সুর্প মানে ভাঙা কুলা, জীর্ণ কাঁথা মানে ছেঁড়া কাঁথা, পুরাতন চটি জুতা কিছুই বাদ যায় না। আমরা আবার কত নতুন নতুন শব্দের সৃষ্টি করেছি, যেমন অতি শুভ্র নীলাম্বর বা অত্যন্ত সাদা নীল আকাশ, শাস্ত্র সজল নয়ন বা জলভরা চোখ ইত্যাদি। নারীদের এই করুণ বিলাপ প্রলাপপূর্ণ কবিতার চোখের জলের বন্যায় বাংলাদেশ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সুতরাং দেখতেই পাচ্ছেন আমরা সকলেই কবি। নিজের প্রশংসার কত করব, এখন বরং শেষ করি।